১৯৭৩ সালের বিখ্যাত হরর মুভিগুলোর কথা উঠলেই সবার আগে সম্ভবত একটাই নাম মাথায় আসে, দ্য এক্সোরসিস্ট। কিন্তু আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এটা কিন্তু স্রেফ কোনো কাল্পনিক গল্প ছিল না, একদমই না। এই বিখ্যাত সিনেমাটা আসলে ১৯৪৯ সালে ঘটে যাওয়া একটা পুরোপুরি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে ১৪ বছর বয়সী এক কিশোরের জীবনে নেমে এসেছিল একেবারে অকল্পনীয় এক অন্ধকার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই রোমহর্ষক সত্য ঘটনার গভীরে যাব, যা সেই সময় অত্যন্ত নিখুঁতভাবে রেকর্ড করা হয়েছিল। তো চলুন বিষয়টার একেবারে গভীরে যাওয়া যাক। পর্দায় দেখা ১৯৭৩ সালের সেই বিখ্যাত সিনেমার সাথে ১৯৪৯ সালে ম্যারিল্যান্ডে ঘটা বাস্তব ঘটনাটার যদি আমরা একটু তুলনা করি, ব্যাপারটা কিন্তু বেশ চমকপ্রদ। আমাদের আজকের এই আলোচনা কোনো সিনেমার অতিরঞ্জিত চিত্রনাট্য নিয়ে নয়, বরং এটা মেরিল্যান্ডে থাকা ১৪ বছর বয়সী এক কিশোর রবির জীবনের এক ভয়ঙ্কর বাস্তবতার গল্প। বাস্তব জীবনের ঘটনাগুলো যে মাঝে মাঝে সিনেমার পর্দার চেয়েও অনেক অনেক বেশি ভয়ানক হতে পারে, এটা আসলে তারই একটা জ্বলন্ত প্রমাণ। অধ্যায় ১, প্রেক্ষাপট ও সূচনা। চলুন দেখি এই ঘটনার মূল সূত্রপাত ঠিক কোথায় হয়েছিল। যে কোনো অস্বাভাবিক ঘটনার পেছনের প্রেক্ষাপট জানাটা কিন্তু ভীষণ জরুরি। রবি তার আন্ট হ্যারিয়েট এবং পরিবারের সাথে থাকত। আন্ট হ্যারিয়েট আবার অতিপ্রাকৃত বিষয় এবং ডার্ক স্টাডিজ নিয়ে বেশ চর্চা করতেন, এমনকি মৃত মানুষদের আত্মার সাথে যোগাযোগ করতেও নাকি সাহায্য করতেন। রবির জীবনের ট্র্যাজেডিটা শুরু হয় তার বাবা মায়ের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে। একটু ভাবুন, বাবা মাকে হারিয়ে ছেলেটা তখন মানসিকভাবে একেবারে বিপর্যস্ত, আর ঠিক তখনই তার আন্ট তাকে একটা উইজা বোর্ড উপহার দেন। হ্যাঁ, আত্মাদের সাথে যোগাযোগ করার সেই মাধ্যম। এরপর দুর্ভাগ্যবশত আন্ট হ্যারিয়েটও মারা যান। প্রিয় আন্টকে হারানোর এই শোক আর উইজা বোর্ডের প্রতি রবির এক অদ্ভুত বিপজ্জনক আসক্তি তাকে এক অজানা অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর ঠিক এখান থেকেই প্রথম অতিপ্রাকৃত লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। অধ্যায় ২, পরিস্থিতির অবনতি। ভুতুড়ে এক পরিবেশের শুরু। পরিবারটিতে এতদিন যে একটা বেশ স্বাভাবিক পরিবেশ ছিল, সেটা খুব দ্রুত ভাঙতে শুরু করে। পুরো বাড়ি জুড়ে তৈরি হয় অদ্ভুত দমবন্ধ করা একটা পরিবেশ। প্রথমে কি হলো জানেন? ঘরের দেয়াল থেকে অদ্ভুত সব আঁচড় কাটার শব্দ আসতে শুরু করলো। এরপর শোনা যেতে লাগলো অদৃশ্য কিছু কণ্ঠস্বর। কখনো মনে হতো আন্ট হ্যারিয়েট ডাকছেন, আবার কখনো কোনো অপরিচিত নারীর কান্না বা অট্টহাসির শব্দ। শুধু তাই নয়, রবির আচরণও অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, রবির নিজের শরীরে রহস্যময় সব আঁচড়ের দাগ ফুটে উঠত। পরিবারের ভীতসন্ত্রস্ত সদস্যরা আসলে বুঝতেই পারছিলেন না যে তাদের চোখের সামনে ঠিক কী ঘটছে। অধ্যায় ৩, চূড়ান্ত পরিণতি। ভয়ঙ্কর এক সন্ধ্যা। রবি যেদিন বাড়িতে সম্পূর্ণ একা ছিল, সেদিন সে ওই অভিশপ্ত উইজা বোর্ডটা নিয়ে বসে। আর তারপর হঠাৎ করেই একটা নির্দিষ্ট ছন্দে ঠিক ৩ বার করে ঘরের দরজা জানালায় প্রচণ্ড জোরে ধাক্কা লাগতে শুরু করে। এরপর ঘরের ভেতর দুটো কালো ছায়া অত্যন্ত দ্রুত গতিতে ঘুরতে থাকে। সাথে সাথে ঘরের আলোগুলো তীব্রভাবে জ্বলতে আর নিভতে শুরু করে। হঠাৎ শুরু হওয়া এই হিংস্র অতিপ্রাকৃত তাণ্ডবে রবি ভীষণ ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে সোজা তার মৃত অ্যান্টের বেডরুমে আশ্রয় নেয়। আর ঠিক এখানেই ঘটে সবচেয়ে শিউরে ওঠার মতো ঘটনাটা। প্রশ্ন হলো, বিছানায় আসলে কে বসেছিল? ঘরে ঢুকে রবি দেখেছিল বিছানায় একজন নারী বসে নিজের চুল আঁচড়াচ্ছেন। রবি ভেবেছিল হয়তো ওটা তার আন্ট হ্যারিয়েট, কিন্তু আসলে সেখানে কে ছিল? নারীটি যখন মুখের সামনে থেকে চুল সরালো, রবি যা দেখল তা যে কারোর আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। না, সেটা তার আন্ট ছিলেন না। সেখানে বসেছিল সম্পূর্ণ সাদা চোখের একটা ভয়ঙ্কর সত্তা। তার পচা গলা মুখের উপর পোকা কিলবিল করছিল। সে রবির দিকে তাকিয়ে অত্যন্ত বিকট ভঙ্গিতে হাসছিল আর নিজের জিভ বের করে ভ্যাংচি কাটছিল। চিন্তা করতে পারেন অবস্থাটা? এটা ছিল এমন এক দৃশ্য যা রবির মনস্তত্ত্বকে একেবারে পুরোপুরি তছনছ করে দেয়। ভয়ে দিশেহারা হয়ে রবি যখন সেই ঘর থেকে পালানোর জন্য ঘুরে দাঁড়ায়, তখন সে দেখে ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, আর দরজার ঠিক সামনে পথ হাটকে দাঁড়িয়ে আছে লম্বা দাঁত আর জলজলে লাল চোখের আরেক বিভৎস দানবীয় সত্তা। রবি ভয়ে সেখানে পাথরের মতো জমে যায়, যেন কেউ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। পরিবারের সদস্যরা যখন বাড়িতে ফিরে আসেন, তখন তারা এক অকল্পনীয় আর বিভীষিকাময় দৃশ্য দেখতে পান। রবি একটা মৃত বিড়ালের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল।
পরিবারের সদস্যদের দেখা মাত্রই রবি পশুর মতো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অত্যন্ত ভারী অমানবিক এক কণ্ঠস্বরে তাদের ওপর চিৎকার করতে থাকে। আর ঠিক তারপরেই সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। অধ্যায় 4, হস্তক্ষেপ ও লড়াই, সমাধানের সন্ধান। পরিস্থিতি এখন আর শুধু নিষ্ক্রিয় ভরের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা একটা সরাসরি লড়াইয়ের রূপ নিয়েছে। রবির এই দ্রুত অবনতি হতে থাকা মানসিক ও শারীরিক অবস্থার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় চিকিৎসাবিজ্ঞান বা সাইকিয়াট্রিস্টরা দিতে পারলেন না। আধুনিক চিকিৎসাবিজ্ঞান যখন পুরোপুরি ব্যর্থ হল, তখন নিরুপায় হয়ে রবির পরিবার দুজন ধর্মযাজক বা প্রিস্টের দ্বারস্থ হন। আর এখান থেকেই শুরু হয় এক তুমুল আধ্যাত্মিক লড়াই। পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রিস্টরা বাড়িতে পা রাখা মাত্রই রবি উন্মত্তের মতো চিৎকার করতে থাকে আর ঈশ্বরকে অপমান করতে শুরু করে। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে বিছানার সাথে শক্ত করে বেঁধে ফেলেন। একজন প্রিস্ট যখন রবির ওপর পবিত্র জল বা হোলি ওয়াটার ছিটান, তখন মুহূর্তের মধ্যে রবির চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায় আর তার চেহারা একটা অশুভ শয়তানের রূপ নেয়। ঘরের ভারী আসবাবপত্রগুলো নিজে থেকেই নড়তে শুরু করে। তীব্র ব্যথায় বুক ফাটা এক আর্তনাদ করে রবি আবারও জ্ঞান হারায়। এবারে স্লাইডের সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে ভয়ঙ্কর বিষয়টা হলো এই ব্লাডি এক্স মার্ক বা রক্তমাখা এক্স চিহ্ন। এক্সোরসিজম চলার সময় হঠাৎ করেই রবির বুকের ওপর থেকে কাপড় ছিঁড়ে যায় এবং সেখানে একটা বড় এক্স আকৃতির রক্তের দাগ ফুটে ওঠে। ল্যাটিন ভাষায় এক্স মানে হলো 10। এটা খুব স্পষ্টভাবে ইঙ্গিত করছিল যে রবির শরীর কোনো একটা নয়, বরং 10টা অশুভ দানবীয় সত্তার দখলে রয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই রবির বিছানাটা মাটি থেকে শূন্যে ভাসতে শুরু করে। অধ্যায় 5, চূড়ান্ত এক্সোরসিজম, একেবারে শেষ লড়াই। আগের দিনের ওই ভয়ঙ্কর ঘটনার পর প্রিস্টরা চূড়ান্ত লড়াইয়ের জন্য রবির ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে তারা দেখেন রবি বিছানায় নেই, সে ঘরের ছাদের সাথে আটকে আছে আর ভারী গলায় ল্যাটিন ভাষায় কিছু বিড়বিড় করছে। সাথে সাথে প্রিস্টরা তাদের প্রার্থনা বা এক্সোরসিজমের মন্ত্র পড়া শুরু করেন। মন্ত্রের প্রভাবে রবির শরীর ধনুকের মতো বেঁকে একদম শক্ত হয়ে যায়। এরপর হঠাৎ করেই সে মুখ দিয়ে কালো রঙের আঠালো এক অদ্ভুত তরল বমি করে বের করে দেয়। আর ঠিক তারপরেই সে এক গভীর ঘুমে তলিয়ে যায়। অধ্যায় 6, চূড়ান্ত পরিণতি, শান্তির ফিরে আসা। এতক্ষণ ধরে চলতে থাকা চরম আতঙ্ক আর বিশৃঙ্খলার পর পরিবেশটা হঠাৎ করেই একদম শান্ত হয়ে আসে। পরের দিন ঘুম থেকে ওঠার পর রবি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করতে শুরু করে। যদিও সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু গত কয়েকদিনে তার সাথে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনাগুলোর বিন্দুমাত্র স্মৃতিও তার মনে ছিল না। রবি সবকিছু ভুলে গিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও এই ঘটনাটা প্রিস্টের এবং রবির পরিবারের সদস্যদের মনে চিরকালের জন্য এক গভীর ক্ষত রেখে যায়, যা তারা কোনোদিন ভুলতে পারেনি। 1949 সালে যদি সেই অশুভ সত্তাটি সত্যিই সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়ে থাকে, তবে আমাদের চেনাই বাস্তবতার আড়ালে অন্ধকারের গভীরে এখনও এমন কি অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না? এই প্রশ্নটা কিন্তু আমাদের চারপাশের অজানা রহস্যগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি।